ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। নমস্কার, সেলেব শর্ট উইথ রাইতে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে অবশ্যই রয়েছি আমি রাই। আর আমরা আজকের এপিসোড থেকে শুরু করছি সেলেব শর্ট উইথ রাই সিজন 3। ভাবুন তো, জাস্ট আগের বছর আমরা শুরু করেছিলাম, দেখতে দেখতে সিজন 3তে আমরা চলে এসেছি। অসংখ্য মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন, অনেক সময় ক্রিটিসাইজও করেছেন, কারণ সেগুলো আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আর যাদেরকে আমি কোট আনকোট সেলিব্রিটি বলতে পছন্দ করি না, বাট সেই সব ভালো মানুষদেরকে যারা আমাকে সময় দিয়েছেন এবং সেলেব শটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আজকে যে রয়েছে, মাই গড, আমি আমাদের এডিট যে করবে তাকে বলে দেবো একটু সাউন্ড এফেক্টস দিয়ে দিও এই সময়টাতে, উলু শাক বাজছে, কারণ ডেট দিতে চায় না। মানে কে, কেন, কে রাই, কি এরকম একটা একদমই এরকম ব্যাপার না। সবার ভীষণ পছন্দের, মেয়েদের ভীষণ পছন্দের, মাদেরও খুব পছন্দের, সবার হট্রপ বিক্রম চ্যাটার্জি। টান্টারা, প্রেম করছো? বিক্রম আমার বর, এরকম একটা ব্যাপার। কে বিক্রম আমার বর? মানে কাজ দেয় না রে, কেন এটা দেখি না? কাজ দেয় না, তুমি পাও না নাকি? দেয় না। আমার মা অত জোরে উনি চট মেরেছেন কিনা জানি না, যত জোরে উনি মেরেছেন। প্রত্যেকবার ওকে ডেট চাইতে হয়, আমার দিতে সময় লাগে, এটাও আবার বুঝিয়ে দিল আমাকে। ইয়েস, তাই জন্য তাকে আমরা আজকে এই যে আমাকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, মানে এতেই আমি খুশি। হ্যাঁ, Styling partner, Eye Catchers, Hair and Beauty Salon. নমস্কার নমস্কার নমস্কার। এই অসাধারণ ইন্ট্রোডাকশনের জন্য অনেক অনেক ধন্যবাদ রাই তোমাকে। আমাকে তোমাকে কিন্তু এই যে রাই যা যা বললো, ডেট দেয় না, ডেট পাওয়া যায় না, তার জন্য আমি আগেই এসে রায়ের কাছে 20 মিনিট ধরে ক্ষমা চেয়েছি যে আমি কয়েকটা ডেটও চেয়েছিল, আমি দিতে পারিনি কিছু কিছু কারণে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি আগেই বলেছি। তারপরেও যেটা আমার সঙ্গে করলো, এই রিভেঞ্জ ঠিক নেওয়া হবে। আচ্ছা, সকলকে একটা কথা বলি যে এই যে লেট হচ্ছিল ডেট দিতে, সেটা বলারও একটা ভঙ্গিমা থাকে। সেটা ওর এত ভালো এবং এত সুইট যে কখনোই কেউ ওর উপর খুব একটা রেগে যেতে পারে না। মানে ও নিজেও মনে মনে জানে যে ও হয়তো ডেটটা 1 মাস পরে দেবে, কিন্তু কথার টোনটা এমন যেন 1 দিন পরেই ডেট দিচ্ছে। এই একটা হাম্বলনেস ওর আছে, এবং এই জন্যই মেয়েরা ওকে এতটা পছন্দ করে, তাই না? এই যে তুই এত মিষ্টি ভাষায় আমাকে হাওয়াই চটি সোডায় ভিজিয়ে মারছিস, এটা কতক্ষণ হবে? একটা গান গাইতে ইচ্ছে করছে। আবার একটা গান গাইবো আমি আজকে শুরুতে। আচ্ছা দেখো কত আনন্দ, সিজন 3 তুমি ফার্স্ট। সিজন 3, হ্যাঁ দেখ, এটা তো ইউ শুড বি অ্যাট লিস্ট থ্যাঙ্কিং মি ফর দ্যাট। না, সিজন 3 আমরা একসঙ্গে শুরু করছি, সিজন 1 শুরু করতে পারিনি তো কি হয়েছে? এবং একটা কথা আমার মনে হয়, একটা সিজনের ফার্স্ট গেস্ট যখন কাউকে নিয়ে আসি, তার মানে সে নিশ্চয়ই একটু স্পেশাল। তাই জন্য তাকে আমরা আজকে, এই যে আমাকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, মানে এতেই আমি খুশি। তোমাকে দেখে একটা বিখ্যাত মানুষের গান গাইতে। খুব খারাপ কিছু একটা বলবি বলে মনে হচ্ছে। চশমাটা খুলবে না, বিক্রম চশমাটা খুলবে না। তুমি কি না, আমি তো রাইয়ের মতন এরকম সুন্দর মেকআপ টেকআপ করে আসিনি। আমি যেরকম ভাবে ঘুম থেকে উঠেছি সেইভাবে চলে এসেছি, সেই জন্য। আর আমার চোখের তলায় সুন্দর ডার্ক সার্কেলস হয়ে আছে, তাই জন্য আমি একটা সানগ্লাস পরেছিলাম, সেটা নিয়েও খিল্লি করবি, মানে সেটা নিয়েও চাটতে ছাড়বি না। দেখেছি চশমাটা পরে একটুখানি, চশমাটা এত সস্তা চশমা দিয়ে ওদের পড়িস না। প্রথম প্রশ্নটা চশমা পরে করবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছ আমাকে সবাই? তোকে খুব অন্ধ অন্ধ লাগছে, আমাকে বোধহয় ওরকমই লাগে এটা পরে। আমি ওকে বোঝালাম যে চশমাটা পরে এরকমই দেখতে লাগছে। না না, আইল ফিগার ইট আউট। প্রথম প্রশ্ন। আচ্ছা, আমরা ফাগুনময়ের পরে বিক্রমকে সিরিয়ালে দেখছি না, এটা কি কনসিয়াস ডিসিশন নাকি পাচ্ছি না তাই হচ্ছে না? না, থ্যাঙ্কফুলি বাই গডস গ্রেস টেলিভিশনের কাজ অফার করা হয়েছে। ইনফ্যাক্ট আমার খুব কাছের যারা প্রোডাকশন হাউস, লিনাদি শৈবালদা, দে ভেরি কাইন্ড টু মি। মানে আমার ক্যারিয়ার যেভাবে শেপ আপ করেছে, তার পিছনে লিনাদির, শৈবালদার প্রচুর অবদান, ম্যাজিক মোমেন্টসের প্রচুর অবদান। আর আরেকটা যে দ্য সাইড অফ দ্য স্টোরি, দ্যাট ইজ স্টার জলসা, তাদেরও প্রচুর অবদান। তো তারা দুজনেই আমাকে দুটো কাজ করতে বলেছিলেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম ফর দ্যাট। বাট প্রথম কাজটা যখন এসেছিল তখন আমি তানসেনে তানপুরা শ্যুট করছিলাম, তো অবভিয়াসলি পসিবল হয়নি। আর সেকেন্ড কাজটা যখন এসছে তখন আমি আরও অন্যান্য কয়েকটা কাজ নিয়ে কথা বলা জাস্ট শুরু করেছি। আমি তো প্রায় দীর্ঘ 5 বছর টানা টেলিভিশন করছিলাম, তো আমারও মনে হলো যে প্রবাবলি একটু একটা ছোট ব্রেক নিলে আমার নিজেরই ভালো লাগবে আর কি।
টেলিভিশন করা মানে টানা 2 বছর একটাই চরিত্র করা। আমরা অ্যাজ অ্যাক্টার্স তো আরও বেশি চরিত্র করতে বা এক্সপেরিমেন্ট করতে চাই যাতে আমরাও গ্রো করি অভিনেতা হিসেবে। তো সেদিক দিয়ে আমার মনে হচ্ছিল যে ইটস টাইম দ্যাট আই স্টার্ট ট্রাইং ডিফারেন্ট ক্যারেক্টার্স ইজ ওয়েল, যাতে আমি হয়তো অভিনেতা হিসেবে আরেকটু গ্রো করতে পারি। এই জন্যই আপাতত একটা ব্রেক নেওয়া। আচ্ছা, আমি তোমাকে ফোর্স করবো না বলার জন্য, বাট তুমি কি একটু আমাদের ক্লু দিতে পারো যে লীনাদি কোন সিরিয়ালটার জন্য তোমাকে না, ভাবছি? এটা আমি ক্লু দিতে পারলেও দেবো না, বিকজ ইটস নট ফেয়ার। মানে যারা করছে তারাও নিশ্চয়ই আমার খুব পরিচিত। বাট মানে আমি এটা বললাম এটার কারণ একটাই, যে লীনাদির বা শৈবালদার বা স্টার জলসার আমার ক্যারিয়ারের অবদান এতটাই বেশি। মানে যখন আমার প্রচণ্ড কাজের প্রয়োজন তখনও, যখন আমি টেলিভিশনে কামব্যাক করেছি 2015 সালে ইচ্ছে নদী দিয়ে তখনও, আর এখন যখন আমি হয়তো টেলিভিশন এই মুহূর্তে করব বলে মনে হচ্ছে না আমার, তখনও দেয়ার constant support and their constant love for me, warmth, contribution towards my career is humongous. আমি সেটা বলার জন্যই এই কথাটা বললাম, নাহলে হয়তো আমি নামটাই নিতাম না যে কোন চ্যানেল বা কোন প্রডিউসার, সেটা হয়তো বলতামই না। বাট লীনাদি, শৈবালদা, স্টার জলসার নাম তো নিতেই হবে, মানে দে ভেরি ইম্পর্টেন্ট টু মি। আচ্ছা, একটা কথা বলো, যে এটা আমি একটু রিসার্চ করে তোমার ব্যাপারে জানতে পেরেছি খুব খারাপ আবার কিছু অন্য একটা, যারা হিরো যারা কাজ করছে, মানে কোনো পার্টিকুলার চ্যানেলের না, মানে লিড করছে যারা, তারা কিন্তু সবাই বিক্রমকে নিয়ে খুব ইনসিকিউর। এই খেয়েছে। এটা কেন হয়? এটা কি তোমার কি মনে হয় যে ইনসিকিউর? হ্যাঁ, তুমি কি প্রোডাকশন হাউসের একটু ফেভারিট বলে তারা অনেক সময় মনে করে যে বিক্রমই পাবে? একটু এখনকার আমরা অনেক শব্দ শিখেছি না, ফেভারিটিজম এন্ড অল, তো এইটা কি হয় সত্যি? বাট আমি তো কাজই করেছি দুটো প্রোডাকশন হাউসের সঙ্গে, মানে টেলিভিশনে আমি অনলি ওয়ার্ক উইথ টু প্রোডাকশন হাউসেস। একটা সুশান্তদা, সেটা আমার প্রথম কাজ ছিল। সাত পাকে বাঁধার টেন্ট, না তখন তো টেন্ট ছিল না, ফ্লাইওভার ফিল্ম ছিল তখন, এখন টেন্ট হয়েছে। রাজীব দা, মানে রাজীব মেহরা আর সুশান্তদা একসঙ্গে প্রডিউস করেছিল, আর সুশান্তদা ডিরেক্টও করতো, লিখতো। লীনাদি প্রথম 6 মাস লিখতেন ওই সিরিয়ালটা, তারপরে সুশান্তদা হ্যাড স্টার্টেড রাইটিং দ্য সিরিয়াল, বিকজ লীনাদিরও আর সময় হতো না আর অনেকগুলো কাজের মাঝখানে। তো আমার তো মানে কাজ করা 10 বছরের দীর্ঘ ক্যারিয়ারে কাজ করা টেলিভিশনে মাত্র 2 প্রোডাকশন হাউসের সঙ্গে। আরও এত প্রোডাকশন হাউস আছে। সুশান্তদার সঙ্গে প্রথম কাজের পরে আমার কাজই করা হয়নি। লীনাদির সঙ্গে আমি ব্যাক টু ব্যাক 2টো কাজ করেছি। এতে আমার মনে হয় না কেউ ইনসিকিউর। এই আমার মনে হয় না, মানে কি আমি কি ঢপ দিচ্ছি নাকি? না, অ্যাকচুয়ালি কিন্তু আমি পরে অফ দ্য রেকর্ড বলবো, কয়েকজনের সাথে কথা বলে শুনেছে তারা না বিক্রমই তো পাবে, এরকম একটা অ্যাটিটিউড আছে তাদের মধ্যে। এটা তারা বেটার বলতে পারবে, বাট ক্লিয়ার করলে যে সেরকম কোনো ফেভারিটিজম বা এরকম কিছু নেই। হয়তো আমার প্রতি ভালোবাসা আছে। ধরো লীনাদি, শৈবালদা তো আমাকে ছোটবেলা থেকে চিনতেন না বা জন্ম থেকে চিনতো না, বা সুশান্তদাও তো আমায় ছোটবেলা থেকে চিনতো না। এবার তাদের সঙ্গে কাজ করার সময় তাদের হয়তো মনে হয়েছে যে আমার সঙ্গে কাজ করে তাদের খারাপ লাগেনি বা তাদের ভালো লেগেছে। সেইখান থেকে তারা যদি আমার সঙ্গে আবার কাজ করতে চায়, সেটা তো ইজ সামথিং দ্যাট আই এম ব্লেসড উইথ। এক্স্যাক্টলি, মানে প্রবলি আই হ্যাভ ওয়ার্কড হার্ড ফর ইট, অ্যান্ড আই এম গ্ল্যাড যে মানে ধরো লীনাদির মতন একজন রাইটার প্রডিউসার আমার সঙ্গে আবার কাজ করতে চায়, বা সুশান্তদার মতন একজন কেউ, সেটা আমার প্রচণ্ডভাবে পাওয়া। বাট তারা তো তার বাইরেও আরও অনেকের সঙ্গে কাজ করছে, মানে প্রচুর সিরিয়াল করছে, প্রচুর হিরো। তাতে আমার মনে হয় না যে ইনসিকিউর হওয়ার কোনো কারণ আছে। দেয়ার ইজ নো রিজন। আমার মনে হয় তারা হচ্ছে, সেটাই আমরা সাজেস্ট করবো যে হয়ও না। হ্যাঁ, মানে কোনো কারণই নেই হওয়ার। তুমি যেমনটা বললে যে লীনাদি, শৈবালদা বা আরো অনেকে তোমাকে খুব ভালোবাসে, সেটা প্রচুর মেয়ে তো তোমাকে আজকাল এত ভালোবাসছে। মানে বিক্রম আমার বর, এরকম একটা ব্যাপার। কে বিক্রম আমার বর? মানে এরকম ভাবে মেয়েরা তোমাকে ভালোবাসে। বিক্রম আমার বর বলে এটা হয় কোনো? কি বলবে? বিক্রম আমার দাদা, এটা বলতে পারে কি কখনো? আমার পছন্দ বিক্রমকে বলতে পারে, বিক্রম আমার বর কি করে বলবে? বিক্রম আমার বরের মতো, এটা বলতে চাইছে। ও লজ্জা পাচ্ছে। বিক্রম আমার বরের মতো, মানে আজকাল মেয়েরা এরকম ভাবেই বলতে ভালোবাসে যে বিক্রম আমার বরের মতো, বিক্রমকে আমি খুব পছন্দ করছি। তো একটা অকওয়ার্ড মোমেন্ট কোনো ফ্যানের সাথে হয়েছে যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও, যেটা তুমি খুব লজ্জায় পড়ে গেছো? অ্যাকচুয়ালি হয়েছে বেশ কয়েকটা, বাট এগুলো হয়েছে টোটালি কয়েকটা চরিত্রের জন্য। মানে আমার মনে হয় যে পিপল হু হ্যাভ গিভেন মি আ লট অফ লাভ, বা যাদের মনে হয়েছে যে বিক্রম প্রবলি এই যে ধরো দি সার্টেন হাজবেন্ড ইমেজ যে ফিট করে, সেটা মানে সেটা কিন্তু বিক্রমের অবদানে না, সেটা পুরোপুরি যে চরিত্রগুলো বিক্রম ফুটিয়ে তুলতে পেরেছে তার অবদানে। মানে সেটা ইচ্ছে নদীর অনুরাগ হোক। কি করে হবে? বিক্রম ঠিক মতো সময় পৌঁছচ্ছে না, তাই না? কোন বউ চাইবে বর দেরি করে আসুক, বা বউ বলছে আমাকে নিয়ে যাও এখান থেকে, বর বলছে কি ভেবে রেখেছিস যে তুই জাস্ট বসে ইনসাল্টই করবি আমাকে? মানে চাপ। ইনসাল্ট এটা ভালোবেসে বলছিস? এটা ভালোবেসে তোকে ভালোবেসে ভালো কথা বলে, তুই ভালোবেসে ইনসাল্ট করছিস, বাট দ্যাটস ওকে। অকওয়ার্ড মোমেন্ট। তো মানে আমার মনে হয় যে এই ইমপ্রেশনটা আমার ব্যাপারে ক্রিয়েট হয়েছে প্রাইমারিলি
কয়েকটা চরিত্রের জন্য, যে চরিত্রগুলো আমি অভিনয় করেছি, সেটা ইচ্ছে নদী হতে পারে বা ফাগুন বউ হতে পারে, বা অফ লেট তানসিনের তানপুরের জন্য আই গট আ লট অফ লাভ। যদিও সেটাতে ওই হাজবেন্ড ইমেজটা ইজ নট what was important। সাত পাকে বাঁধাতে ছিল, হ্যাঁ। তো আই থিঙ্ক প্রবাবলি যা যা ঘটেছে, এই যে অকওয়ার্ড সিচুয়েশন বা ইভেন মানে ইফ ইউ সে যে ওটা একটা ফানি সিচুয়েশন ছিল, তাহলে দে ওয়্যার প্রবাবলি ডিউরিং দ্য শুট অফ দিস থিংস। কারণ আমি যখন শুটিং করতাম ইচ্ছে নদীর সময়ও এবং ফাগুন বউয়ের সময়ও, তখন অনেকে স্টুডিওতে দেখা করতে আসতেন। এবার তখন অ্যাট টাইমস আইভ সিন পিপল গিভিং আ লট অফ লাভ অ্যান্ড বিকামিং ইমোশনাল। মানে আমার মনে আছে স্পেসিফিক্যালি যে একজন এসেছিলেন যিনি নিজের মা বাবাকে নিয়ে এসেছিলেন সঙ্গে, কোনো বিয়ের প্রস্তাব দিতে না, বাট শি ওয়াজ সো ওয়ার্ম অ্যান্ড শি হ্যাড সো মাচ অফ লাভ ফর মি যে হার পেরেন্টস অলসো ওয়ান্টেড টু নো হোয়াট এক্স্যাক্টলি এম আই লাইক, আমি মানুষটা কেমন বা আমি সামনাসামনি কেমন। একটা গ্রোন আপ মেয়ে, মানে ধর আমাদের থেকে একটু ছোট বয়সে একটা গ্রোন আপ মেয়ে তার পছন্দের কোনো অভিনেতার সঙ্গে দেখা করতে এসছে, উইচ ইজ পারফেক্টলি ফাইন। মানে আমি হয়তো কালকে যদি আমার চান্স থাকে আমি দীপিকা পাদুকোনের সঙ্গে দেখা করতে যাবো, মানে সে দেখা করবে না সেটা আলাদা কথা, বাট আমি যেতে চাইবো, মানে ওই টাইপের। তো সে এসেছে, ইজ পারফেক্টলি ফাইন। অনেকে এরকম ধর এসেছে, দেখা করেছে, অ্যান্ড দ্যাটস ভেরি ওয়ার্ম। বাট সঙ্গে বাবা মাও এসেছে যে মেয়ের কাকে এত পছন্দ, মানে জামাইকে দেখে যাই, যে এই পাগলামোটা বা এই উন্মাদনাটা আমাদের বাড়িতে সহ্য করতে হয়। তো তাই জন্য ওনার মানে আঙ্কেল আন্টি সঙ্গে করে এসেছিলেন। আমি খুবই লজ্জা পেয়ে গেছিলাম। আই ওয়াজ ভেরি অপ্রস্তুত অ্যাবাউট ইট, যে মেয়ে দেখা করতে আসছে, ঠিক আছে, বাবা মা আমার খুব যে ফ্যান তা না, বাধ্য হয়েছে মেয়ের জন্য। কিন্তু এই যে মেয়ে কাকে নিয়ে পাগলামো করছে তাকে একবার দেখতে হবে যে কে বস্তুটা, সেইটা ওয়াজ ভেরি এম্বারেসিং ফর মি। হ্যাঁ, এটা একটু অকওয়ার্ড, ভেরি অকওয়ার্ড। একটু না, একই মানে ওই আর কি, মানে এর চেয়ে বেশি বিক্রম বলবে না আর কি, এটাই ও বলে দিয়েছে, জাস্ট এই একটাই। লেটস সে সোশ্যাল মিডিয়া অকওয়ার্ড সিচুয়েশনস হয় প্রচুর, যেখানে সেটা হয়, মানে যেখানে ইউ গেট আ মেসেজ প্রথমে সেইং যে আপনার কাজ ভালো লাগে বা আপনার সঙ্গে দেখা করতে চাই বা আমি আপনার খুব ফ্যান, বা যদি কেউ বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, এবার আপনি আমার বরের মতো, আপনি আমার বরের মতো কেউ বলেনি। কিন্তু গন্ডগোলটা কখন হয়, যখন এবার সবাইকে তো রিপ্লাই করা পসিবল হয় না। এন্ড ইন মোস্ট কেসেস কি হয়, সোশ্যাল মিডিয়াতে আমি নিজে রিপ্লাই করি না, দের ইজ আ টিম দ্যাট টেকস কেয়ার অফ মাই সোশ্যাল মিডিয়া। আই রিয়েলি ওয়ান্ট পিপল টু নো দ্যাট যে টিম রিপ্লাই করে। বাট ইন মোস্ট কেসেস ইনস্টাগ্রামেও ফেসবুকেও টুইটার ইজ দি অনলি থিং যেখানে আমি নিজে রিপ্লাই করি। টুইটারটা আমি নিজে হ্যান্ডেল করি পুরোটা। আচ্ছা, এটা জেনে রাখা দরকার সবার। এটা ছাড়াও একটা জিনিস জেনে রাখা দরকার, যে অনেকে আমি জানি যে নানান ফেক প্রোফাইলের সঙ্গে তারা কথা বলেন, এবং পরে আমি জানতে পারি বা আমাকে নানান সূত্রে জানানো হয় যে অমুক বিক্রমের সঙ্গে কথা বলছিল এবং বিক্রমের সঙ্গে দেখা করার কথা ছিল, এবং আমি জানি না ব্যাপারটা। সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম ফেক প্রোফাইলস। দের আর ভেরিফাইড প্রোফাইলস। ফেসবুকে একটা ভেরিফাইড পেজ আছে, টুইটারে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে একটা ভেরিফাইড পেজ আছে। ওই তিনটে ভেরিফাইড পেজের বাইরে কোনো অ্যাকাউন্ট আমার না, বা কোনো অ্যাকাউন্টের উত্তর আমি দিতে পারি না, সম্ভব না। আর এই যে ভেরিফাইড পেজগুলো আছে তাতেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সোশ্যাল মিডিয়া টিম আছে যারা ইন মোস্ট কেসেস রিপ্লাই করে। আমি নিজে রিপ্লাই করে উঠতে পারি না, কারণ অতটা সময় হয়তো সোশ্যাল মিডিয়াকে দিতে গেলে আমি নিজের কাজের উপর ফোকাস করতে পারবো না, তো সেই জন্য। এবার আপনার একটু মজার প্রশ্নে যাই, একটু ভারী ভারী প্রশ্ন হয়ে গেছে। বিক্রম তো খুব মজার মানুষ, ওর সাথে এত ভারী ভারী করলে চলবে না। তুই বেসিক্যালি আমাকে র‍্যাক করতে রেখেছিস। না না, কেন? আমি কি তোমার স্কুলের বা কলেজের সিনিয়র? যে সিনিয়র তো তুই না, ইউ ইয়াঙ্গার দেন মি, বাট আমার মনে হচ্ছে ফিলটা ওরকম যে আজকে রাই আমাকে র‍্যাক করতে রেখেছে। না, এবার প্রশ্নটা খুব মজার। সেটা হচ্ছে যে তোমার সাথে তো প্রচুর জার্নালিস্টরা কোঅর্ডিনেট করে যে ডেট লাগবে ইন্টারভিউজ এর আর অল, তো লাস্ট কোনো একজন জার্নালিস্টকে তুমি কি ঢপ দিয়েছো? ঢপ দিইনি, কিন্তু অ্যাকচুয়ালি আই হ্যাড টু টেল দেম ডিরেক্টলি যে উনি যে কোয়েশ্চেনারটা দিয়ে পাঠিয়েছিলেন সেটা আমি ইন্টারভিউ দিতে চাই না। ওনার সঙ্গে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে উনি একটা ইন্টারভিউ নিতে চান, আর তখন তানসিনের তানপুরা জাস্ট রিলিজের মুখে। তো আই রিকোয়েস্টেড হার, যখন তুমি প্ল্যানই করছো তখন লেটস মানে কম্বাইন ইট উইথ তানসিনের তানপুরার ইন্টারভিউ। তার সঙ্গে তুমি কিছু পার্সোনাল কোয়েশ্চেন রাখবে, সেটা তো ইজ অবভিয়াস। উনি যে কোয়েশ্চেনটা করে পাঠিয়েছিলেন তাতে দুটো প্রশ্ন তানসিনের তানপুরা নিয়েছিল, আর বাকি প্রায় 9টা না 10টা প্রশ্ন আমার লাইফের নানান কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল নিয়েছিল। তো আমি ওনাকে বললাম যে আমি তো তানসিনের তানপুরা প্রমোট করার চেষ্টা করছি, আমার একটা কাজ আসছে, আমরা কাজটা ভালো করে করেছি, উই ওয়ান্টেড টু বি প্রমোটেড ওয়েল। তো এই নানান কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট অ্যাড্রেস করে আমার কী লাভ হবে? এতে প্রশ্ন থাক, মানে ইন্টারভিউটাই করার দরকার নেই আমাদের।
মানে ঢপ দাও Very নি deep. বাট Yeah, I was very direct. হ্যাঁ। বলে দিয়েছো। ঢপ যদি দিতেই হয় একান্তই কোনো ইন্টারভিউয়ের ব্যাপারে আমি ঢপ দিই না, আমি বলি যে যখন কাজ আসবে কোনো তখন তোমরা ইন্টারভিউ প্ল্যান করো, আমরা করে নেবো। মানে কখনো আর কি আমি বেরোচ্ছি, হয়তো আমি বেরিয়ে গেছি, এরকম টাইপের একটু ঢপ গুলো দাও। ঢপ ওরকম অ্যাকচুয়ালি আমি অনেক সময় ঢপ দিই যে কোনো ইন্টারভিউ যদি হয়তো ইন কেস ইফ আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এন, তোর ক্ষেত্রে যেটা না, আই অলওয়েজ ওয়ান্টেড টু না কাম, অ্যাকচুয়ালি তাই, আই সোয়্যার আই জেনুইনলি ওয়ান্টেড টু কাম। সিজন 1 থেকে কিন্তু বিক্রম আমাকে ডেট দিচ্ছিল, বাট অনেক সময় হচ্ছে হয়ে না, ওঠেনি, সেটা কিন্তু আমি প্রথম দিন থেকে জানতাম যে আমি রায়ের কাছে আসবো, কবে আসবো হয়তো ফিগার আউট করা হয়নি বা সময় লেগেছে, না না বাট যদি বাই চান্স কাউকে আমি ডেট দিতে না চাই একান্তই, তাহলে আমি হ্যাঁ মানে ছোটখাটো দিয়ে দাও, কিছু আর ঢপ তো আমি দিতে হয়। ঘাটাচ্ছি না হ্যাঁ। বিষয়টা। মানে এবার কি ঢপ বলে ফেললে যাদের দিয়েছি তারা ধরে ফেলবে, হ্যাঁ, আর আমি এই জন্য সত্যি আর চাই বললাম না। সেলেব শট সবাই দেখুক, হ্যাঁ। প্রচুর মানুষের ফোনে যাতে একটা ক্লিক হবে সেলেব শট হয়, তাই কোনো রকম ভাবে কি ঢপ দিয়ে দেয় সেটা আমি জানতে চাইছি না, সেটা বললে যে গালাগালি জুতো বেটা খাবো তার বলার বাইরে। কোনো রিস্কে যেতে চাই না। তবে একটা কথা বলো যে নিজের সম্পর্কে যখন এত রিউমার অনেক সময় তোমরা শোনো, নট অনলি ইউ, তোমরা সেলিব্রিটি, মানে আমি তো বাজারে গিয়ে যদি একটা মাছ কিনি কেউ দেখবে না, বলে বলতে পারে মেয়েটা ঝৌগুতে, কিন্তু তুমি যদি মাছে দাও বিক্রম মাছকে দেয়, বিক্রম মাছ খায়, কি মাছ, এরকম একটা ব্যাপার। তো প্রচুর রিউমার শোনো নিজের ব্যাপারে যেগুলো আদতে সত্যি না, আরো অনেক কিছু। তো সেটা তুমি কিভাবে ডিল করো, মানে এটা সবাইকে আমি মানে জানাতে চাই কিভাবে ফেস করো সেটা। আই থিঙ্ক এক সময় খুব ডিস্টার্ব করতো আমাকে, আই ইউজ টু গেট ভেরি ডিস্টার্বড বাই ইট, কনসার্নড অ্যাবাউট ইট। তারপরে রিয়েলাইজ করলাম যে এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই, মানে আমি ভাববো, আমি ইরিটেট হব, আমি ডিস্টার্ব হব, আমার বাড়ির লোকজন বুঝতে পারবে যে আমার মুড অফ হয়েছে, তাদেরকে খেঁচাবো, বাট এটা করে ইন দ্য লং রান তো লাভ নেই। উই চোজ আ লাইফ দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ দি অডিয়েন্স। আমরা যখন পাবলিক ফিগার, এটাই আমরা চুজ করেছি, এটা আমরা চেয়েছি অভিনেতা হিসেবে, তখন যখন প্রচুর ভালোবাসাও পাবো, প্রচুর ক্রিটিসিজমও পাবো, প্রচুর ট্রোলিংও হবে, উই প্রবলি হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অল। এটা কিছু করার নেই। একটাই জিনিস তবু আমি বলতে চাই বেনিশাই, এই যে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে ট্রোল করার একটা অভ্যেস শুরু হয়েছে, নানান লোকেরা করে থাকে, লোকেরা ফেক অ্যাকাউন্টস বানিয়ে বানিয়ে ট্রোল করে বা ট্রোল করার জন্য ফেক অ্যাকাউন্টস বানায়। আই থিঙ্ক ইউ গাইজ নিড টু গেট আ লাইফ, মানে জীবনে আরও অনেক কিছু আছে। মানুষকে ট্রোল করতে হবে বলেছে একটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে ট্রোল করার কোনো মানে হয় না। তারা একটা ইনিশিয়ালি ইরিটেট হলেও হতে পারে, এরকম চারটে আসার পরে তারা পাত্তাও দেয় না, পড়েও দেখে না। তো এটা কেন করেন বেকার, মানে আর ট্রোলিংটা হঠাৎ করে খুব এই নামি, আর খুব নেগেটিভ ট্রোলিং হয়ে গেছে। আগে এত হতো, অ্যান্ড ইট ক্যান বি র্যান্ডম, এনিবডি অ্যান্ড এভরিবডি ইজ গেটিং ট্রোলড। সে যতই ভালো কাজ করুক, যতই খারাপ কাজ করুক, যাই করুক, মানে একটা মনে হয় যে ভীষণ অ্যাচিভ করলাম আমি এনাকে ট্রোল করে। হ্যাঁ মানে এই যে কোনো একজন একটা পাবলিক ফিগার, সেজন্য তাকে আমি গালাগালি দিতে পারলাম, চারটি বাজে কথা বলতে পারলাম, তাই জন্য আমি কত পাওয়ারফুল হয়ে গেলাম বা আমি কত পাওয়ারফুল সেটা বুঝতে পারলাম, এটা কিন্তু না। আপনি সেই মানুষটারই সামনাসামনি পড়ে হয়তো আর সেইভাবে কথা বলতে পারবেন না, হয়তো মানুষটাও আপনি বুঝবেন যে ওই গালাগালি খাওয়ার মতন কোনো কাজই করেনি বা যোগ্যতাই রাখেন ওই গালাগালিটা খাওয়ার মতন, তাই এটা অনলাইনও করে তো লাভ নেই, মানে ডাজন্ট মেক সেন্স। মানে এটা আর অ্যাকচুয়ালি আমার এটা মনে হয়, জানি না আমি ইন্টারভিউ মাঝখানে এটা আমার বলা ঠিক কিনা, তবে আমার একটা জিনিস মনে হয় এই সময় দাঁড়িয়ে আফটার কোভিড এন্ড অল, মানে এই যে লকডাউন হলো অ্যান্ড অল, আমাদের না ভীষণ আমরা নেগেটিভ আছি, এমনিতেও খুব টেনশনে আছি, প্রচুর মানুষের কাজ নেই, প্রচুর মানুষের অনেক ডিপ্রেশন রয়েছে। তো আমার মনে হয় এমন কিছু করা উচিত না যেটা কোনো মানুষকে দুঃখ দিতে পারে, এটা আমার পার্সোনাল। আমার মনে হয় না, মানে ইন জেনারেল একটু সেন্সিটিভিটি রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একে অপরের ক্ষেত্রে। কারণ যে মানুষটা বসে ট্রোল করছে তার সঙ্গে যেদিন এটাই হবে, সেদিন কিন্তু তার এটা ভালো লাগবে না। এক্স্যাক্টলি এটা, এবং শুধু ট্রোলারদের বলবো না, এটা সাধারণ মানুষ এত সাপোর্ট করে যার জন্য জিনিসটা আরো বাড়তে থাকে। এটা আমি মানে এই সুযোগটা পেলাম বলে বলছি, এটা যতটা না করা, এটা হার্ড মেন্টালিটি, জানিস তো, মানে আমাদের সবারই এটা থাকে। আমরা যেটা হচ্ছে, যেটাতে প্রচুর ইন্ধন দেওয়া হচ্ছে বা যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা ভালো, সেটা মন্দ, সেটা ঠিক বেঠিক না ভেবেই ঝাঁপিয়ে পড়ে কন্ট্রিবিউট করতে ভালোবাসি। এক্স্যাক্টলি, আই থিঙ্ক দের ইজ আনাদার রিজন ফর দ্যাট। ধর, জাজ করা ইজ ভেরি ইজি, ভাবাটা, অ্যানালাইজ করতে পারাটা ইজ টাইম টেকিং, ইট ইজ ডিফিকাল্ট। তো মানুষের জন্য যেটা সহজেই হতে পারে সেটা করাটা ইজ ইজিয়ার, সেই জন্য। তবে আমার মনে হয় সহজ কাজগুলো করো না, কঠিন কাজটা একটু বেটার হবে, একটু রিসার্চ করে কিছু করা, সেটা অনেক বেটার। যেরকম আমি একটা রিসার্চ করেছি, আবার তুমি নাকি প্রেম করছো, এটা কি ঠিক? কার সঙ্গে তাহলে, মানে তোর রিসার্চ, যখন রিসার্চের মেটেরিয়ালটা পুরোটা শুনি, হাফ শুনে কি করে বলবো? এটা কি ঠিক খবর তুমি প্রেম করছো? না, আমি প্রেম করছি সেরকম কোনো খবর আমার কাছে নেই, বাট তোর কাছে থাকবে। বিশেষ বন্ধু কেউ আছে? না, বিশেষ বন্ধু নেই আমার কাছে। ঐন্দ্রিলা যদিও আমাকে বলেছে যে বিক্রমের জন্য মেয়ে খোঁজা মানে একটা কুমোরটুলিতে অর্ডার দেওয়ার মতো। এটাও বানিয়ে বলে, আমি জানি না এই ইমেজটাও কেন ওর জন্য তৈরি করতে চায়। আই এম ভেরি সিম্পল when it comes to
দ্য কাইন্ড অফ পার্সন আই উড ওয়ান্ট টু ডেট। মানে কোনো মানুষকে পছন্দ হতে হলে আমার কাছে খুব মিনিমালিস্টিক কিছু ক্রাইটেরিয়া আছে। একটা, আমি তার সঙ্গে আড্ডা মারতে পছন্দ করতে হতে হবে, মানে আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কথা বলতে পারতে হবে তার সঙ্গে, আমাকে প্রচুর বাজে বকতে পারতে হবে, সেন্সিবল ডিসকাশনস করতে পারতে হবে, মানে সব রকম কথা, হ্যাঁ, সেন্সিবল ননসেন্স সব রকম কথা বলতে কারণ হবে। আমরা তো রিয়েল লাইফে সবটাই করি, আমরা সেন্সিবল ডিবেট করি, আমরা বাজে বকি, তো সে মানুষটার সঙ্গে সবভাবে কানেক্ট করাটা ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা। আর একটা হচ্ছে প্রবাবলি একটু আন্ডারস্ট্যান্ডিং আর একটু কেয়ারিং হতে হবে, দ্যাটস অল দ্যাট আই নিড। মানে এর বাইরে এরকম কেউ এখন নেই? আমার রিসার্চ এতটা ভুল। তো রিসার্চ এবার তাহলে তোকে নাম বলতে হবে, তুই কি বলছিস? আমার এরকম প্রচুর বন্ধু আছে হু আর ভেরি কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, আর প্রচুর বাজে বকে। তারা পুরুষ এবং নারী দুই, মানে ইউনো দুটোই। মানে সেটা অঙ্কুশ হতে পারে, সেটা অর্ক হতে পারে, সেটা বেন্দ্রিলা হতে পারে। দেয়ার আর সো মেনি ফ্রেন্ডস। সম্পূর্ণ হতে পারে সেটা, মানে এরকম ইনফ্যাক্ট ইভেন শেলিউইকি হতে পারে। দেয়ার আর সেভারাল ফ্রেন্ডস যাদের সঙ্গে আমি প্রচুর বাজে বকতে পারি, আড্ডা মারতে পারি, আ লট অফ ইট। আমার স্কুলের বন্ধু বান্ধব আছে, বাট ওইভাবে কোনো একজন বন্ধু স্পেসিফিক্যালি এখনো নেই কেউ। না, এই মুহূর্তে নেই এই কেউ। মুহূর্তে নেই। এটা সেলিব্রিটি এসে প্রথম দিনে আমি আশা করছি যে তুমি যেটা বলছো সেটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করছি। একদম ডিডি। আচ্ছা, একটা কথা বলো, যে তোমাকে আমরা বিগ বসে দেখেছি, তো বিগ বসে যখন আমরা দেখতাম তখন অনেক কিছু আমরা টিভিতে দেখতাম, আমরা জানি না যে সেটা আদতে কতটা ঠিক কতটা ভুল। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতাম যেগুলোতে তোমার একটা নেগেটিভ পাবলিসিটিও হয়েছিল। আমার তো সারা জীবন প্রচুর নেগেটিভ আমি পাবলিসিটি শুধু হয়েছে, বিগ বসের কথাটা শুধু বলছি। বিগ বসে তো আছে। সেটা কি, মানে সেটা কি সত্যি খানিকটা তুমি মানে এক্সপেক্ট করেছিল তোমাকে ওই নেগেটিভ পাবলিসিটি? বাট হোয়াট দ্যাট বিগ বসের ক্ষেত্রে নেগেটিভ পাবলিসিটি আর কি হয়েছিল? বলা হয়েছিল যে আমি বিগ বসে গিয়ে প্রেম করেছিলাম। হ্যাঁ, অনেকের সাথে। অনেকের সাথে? একটা তো আইরিস, বলে, হ্যাঁ। মাঝে মাঝে একটু সম্পূর্ণের সাথেও সম্পূর্ণের সাথে ওরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এবার সম্পূর্ণ আমার বন্ধু হয়, মানে তোরা তো দেখেছিস, জানিস, মানে ওয়েন্ড্রিলা যেরকম আমার বন্ধু, সম্পূর্ণ আমার খুব কাছের বন্ধু। মানে বিক্রমকে সত্যি বিগ বস থেকে প্রেমে পড়েছিল না প্রেম পড়াটা ক্রিয়েট করেছিল? না, আমি ক্রিয়েট করেছি বলবো না, এবার প্রেমে পড়েছিলাম, বা সে প্রেমটা কতদিন ছিল সেইটা ইজ আ পার্ট অফ মাই পাস্ট, সেটা নিয়ে আলোচনা এখন আর করে লাভ নেই। বিগ বসে সত্যি প্রেমে পড়েছিল, তাই তো? হ্যাঁ, মানে আইরিসের সঙ্গে দেয়ার ওয়াজ অ্যান ইকুয়েশন দ্যাট আই শেয়ার্ড, মানে সেটা বিগ বসেও, বিগ বসের পরেও। কিন্তু হ্যাঁ, মানে ওটা নিয়ে আর, বিগ বস ওয়াজ 2013, দিস ইজ 2020। তাতে কি হয়েছে? বিক্রম তো, এটা তো রাই যায়নি তো বিগ বস, এটা তো বিক্রম গেছে, আলোচনা হবেই, 2023 তো হবে, ঠিক আছে? ব্লাশ করছে ছেলেটা। রাইকে ক্ষমা করে দেবেন, রাই এটা করতে চায় না, কিন্তু এই যে শো একটা হোস্ট করছে তো সেলেবল কথাবার্তা বলতেই হবে, এটা রাই বুঝে গেছে, তাই। হ্যাঁ, আমি শিখে গেছি এগুলো। আচ্ছা, একটা কথা বলো, যে তুমি যে এত মিষ্টি, এটা তোমার কেমন লাগে? আছে? হ্যাঁ, মানে আমি নিজেই বোর হয়ে যাই এট টাইমস যে আমাকে লোকে এত মিষ্টি বলে পারসিভ করে। আমারও তো বয়স বাড়ছে, এবার আস্তে আস্তে মিষ্টি থেকে, মিষ্টি মিষ্টি শুনবো। হ্যাঁ, মানে এবার মিষ্টি থেকে ম্যাচিওর। আমি একটু আগে বলছিলাম, যেটা তুই বলতে দিলি না, যে আমার আবির দাকে খুব পছন্দ। আমার মনে হয় আবির দা ইজ ভেরি গুড লুকিং, ইজ ভেরি হ্যান্ডসাম। বা আমার যিশু দাকে খুব গুড লুকিং বলে মনে হয়, আমার দেবকে ভালো দেখতে বলে মনে হয়, আমার জিৎ দাকে ভালো দেখতে মনে হয়। আমারও অনেককেই ভালো দেখতে মনে হয়, এবং সবাই খুব ভালো দেখতে। হ্যাঁ, তো এবার আমার যাদের ভালো দেখতে বলে মনে হয় তাদের সবাইকেই খুব ম্যাচিওর লাগে অন স্ক্রিন। দে পুল অফ আ ভেরি ম্যাচিওর প্রেজেন্স অন স্ক্রিন। এবার আমারও খুব বেশ ইচ্ছে মনে মনে যে আমাকে লোকে মিষ্টি ছেলের জায়গাটা থেকে বের করে হয়তো আরও ম্যাচিওর ক্যারেক্টার্সে ইউজ করবে। সেইটার জন্য আমার মনে হয় যে এবার এই মিষ্টি ব্যাপারটা না থাকলে বেটার। মানে আই ওয়ান্ট টু স্টার্ট ক্রিয়েটিং আদার ক্যারেক্টার্স এজ ওয়েল অ্যাপার্ট ফ্রম জাস্ট বিং মিষ্টি। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে আমরা সেভাবে বড় পর্দায় সবসময় দেখি না, কাজ দেয় না রে কেউ আমাকে? এটা দেখি না গো, কাজ দেয় না? তুমি পাও না নাকি? কনসিয়াসলি নাও না? কনসিয়াসলি কেন নেব না? মানে ইফ দ্যাট, মানে যদি একটা কাজ, ইফ দ্য ওয়ার্ক ইজ ওয়ার্থ, ইফ দ্য ক্যারেক্টার ইজ গুড, আমার যদি মনে হয় যে ওটা করে আমার ক্যারিয়ারে উপকার হবে, তাহলে আমি ডেফিনেটলি হ্যাঁ বলবো। বাট এটাও সত্যি যে আমি হয়তো বেশ কিছু কাজে না বলেছি, কারণ আমার মনে হয়েছে যে এই কাজটা করে আমার এই মুহূর্তে ক্যারিয়ারে কোনো লাভ হবে না। সেটা হতে পারে, যেমন আবার 100টার মধ্যে কি একটাও বলা যায় না? না বলাটাই বেটার। মানে আমি মনে করি যে there are certain characters that I want to play and there are certain stories that I want to be a part of, সেরকম হলে আমি নিশ্চয়ই হ্যাঁ বলবো। যেমন তার সাহেব বিবি গোলাম, বা খোঁজ, বা মেঘনাথ বধ রহস্য, বা তার আগেও আমি আমার গার্লফ্রেন্ডস, এলার চার অধ্যায়। এবার কি হয়, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর আ ওয়াইল, এভরিবডি নিডস টু টেক ইট টু দ্য নেক্সট স্টেপ, টু স্টার্ট ডুইং বেটার ওয়ার্ক, যাতে ক্যারিয়ারের একটা গ্রোথ আসে, একটা পুশ পাওয়া যায়। যেটা টেলিভিশনে আমার জন্য হয়েছে ইচ্ছে নদী পর থেকে, বা ইচ্ছে নদীর জন্য, বা ইচ্ছে নদীর সময় থেকে। আই থিঙ্ক আই নিড টু ক্রিয়েট দ্যাট উইথ মাই ফিল্ম ক্যারিয়ার এজ ওয়েল। তো লেটস সে খোঁজ ইজ সামথিং দ্যাট আই উড লাভ টু ডু অ্যাগেন।
or Shahib Bibi Ghulam is something that I would love to do again. বা ইভেন ধর তানসিন তানপুর is something that I absolutely enjoyed doing. কিন্তু আমি এমন কাজ করতে চাই যেটা আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর চ্যালেঞ্জ করবে এবং আমার ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর হু ডাজ ফিল্মস সেটাকে সাপোর্ট করবে বা সেটাকে পুশ করতে পারবে। সেইভাবে যদি আমার যদি না মনে হয় যে আমি ওইভাবে একটা ক্যারেক্টারকে বা একটা ছবিকে বা ছবির মধ্যে আমার পার্টটাকে দেখতে পাচ্ছি, তাহলে হয়তো আমি না বলি, মানে সেটা ইজ ট্রু। এরপরের প্রশ্নটা আমরা একটা খেলার মতো করে করবো। আচ্ছা। ঠিক আছে? আমি তোমায় একটা প্রশ্ন করবো, সেটা উত্তরটা হ্যাঁ বা নাই বলবে না, 3-4টে লাইনে বলো, এবং 3-4টে লাইনে তুমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করবে না। অসাধারণ, ঠিক আছে? পারবো। হ্যাঁ, তুমি পারবে আমার মনে আমি হয়। শিওর। হ্যাঁ। আচ্ছা, অঙ্কুশ ঐন্দ্রিলা তোমার খুব ভালো বন্ধু। হুম। ওই দুটো বন্ধু ছাড়া হুম। সম্পূর্ণ এদের নামগুলো আমি এক্সক্লুড করে দিচ্ছি, শেরিয়া নল, এদের নাম ছাড়া ইন্ডাস্ট্রিতে কি সত্যি খুব বন্ধু হয় কেউ? তোমার কি মনে হয়? দেখ, দুটোভাবে দেখা যায় ব্যাপারটাকে। পৃথিবীর যে কোনো কর্মক্ষেত্রে, হাসবি না, সিরিয়াসলি বলছি, হ্যাঁ, পৃথিবীর যে কোনো কর্মক্ষেত্রে বন্ধু পাওয়া যাবেই এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। আরে কনস্ট্যান্ট হাসলে কি করে উত্তর দেবে? আমি যাই না, ঠিক না? নাচতেও পারি, তুমি হ্যাঁ। বলো না। তো এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই, কারণ আমার মনে হয় যে কোনো কর্মক্ষেত্রে প্রধানত আমাদের তো সম্পর্কটা কাজের সম্পর্ক হয়, সেখানে হয়তো কিছু কিছু মানুষ আমাদের বন্ধু হয়ে ওঠে সময়ের সাথে সাথে, বাট বেশিরভাগ মানুষ শুধুমাত্র কর্মস্থলের পরিচিত মানুষ হয়েই থেকে যায়। তারা যে আমাদের ভালো চাইবে সবসময় তার কোনো মানে নেই। টলিপাড়ায় যে তুমি চলচ্চিত্রগুলো করো, তুমি তো আবার ডিস্ট্রাক্ট হয়ে যাবে আমি বলবো। হ্যাঁ, তো করো, সেগুলোতে কি সিরিয়ালে বন্ধু হয়? না, আমি কিন্তু আমার মনে হয় যে আমি ভাগ্যবান সেদিক দিয়ে, কারণ আমার কিছু বন্ধু তো আছেই যারা খুবই বন্ধু আমার, আর মানে তারা আমার সব থেকে খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার ভালো সময় আমার পাশে আছে। তো তাদের আর নতুন করে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে না যে তারা আমার মানে তারা আমার ঠিক আছে, ও ঠিক আসল আছে। হ্যাঁ। মানে শুরুতে সেই ভারতবর্ষ দিয়ে যে ও শুরু করেনি, এটাই অনেক, ভারতবর্ষে কর্মজায়গা মানে এমন এমন ওয়ার্ড দিয়ে না। ঠিক আছে, তুমি পেয়েছি, তুমি ক প্লাস পেয়েছি আমি। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আছে, তুমি এক কথায় উত্তর দিতে পারো। ঝগড়া হলে ঝগড়া করা নাকি পাশ কাটানো? এক কথায় বলতে পারবো না, খুব বন্ধু হলে ঝগড়া করা, আর সেরকম বন্ধুত্বের সম্পর্ক না থাকলে পাশ কাটানো। তোমার প্রিয় কো-স্টার, প্রিয় বলতে অভিনেত্রী হিসেবে কাকে? হ্যাঁ, পছন্দের কো-অ্যাক্টর। হ্যাঁ, সোলাঙ্কি না ঐন্দ্রিলা? এই প্রশ্নটা কেন প্রত্যেক ইন্টারভিউ আমায় করা হয়, আমায় কেন উত্তর দিতে হবে আমি জানি না। কারণ তোমার নাম বিক্রম চ্যাটার্জি, এই তুমি ইচ্ছেনদী এবং ফাগুনবু দুটোর হিরো ছিলে। আমার মনে হয় যে দুজনের সঙ্গে আমি দুটো এমন আলাদা ফেজে কাজ করেছি। ওয়েন্দ্রিলার সঙ্গে আমি কাজ করেছি প্রথম যখন আমি 7 পাকে বাধা করছি। ওয়েন্দ্রিলা অনেক আগে থেকে অভিনয় করা, অনেক ছোটবেলা থেকে, আর আমি একদম নতুন, তখন আমি ক্যামেরার সামনে দাঁড়াতেও পারি না, মানে আমি দাঁড়িয়ে ক্লোজের সময় দাঁড়িয়ে ডান দিক বাদিক করতাম, আর আমার ডিওপি আমাকে পেন্ডুলাম বলে ডাকতো, আমার মনে আছে। এটা একটা গল্পটা সবাইকে বলো, যদিও এটা এক কথায় উত্তর ছিল। সেটা হচ্ছে যে সন্তুদা তোমাকে দেখে কিছু একটা কমেন্ট করেছিল, তোমার একটা আড্ডায় দেখছিল। হ্যাঁ, 7 পাকে বাঁধার শুটিং হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় দিনের একদম ইনিশিয়াল ফেজের শুটিং, তখনও টেলিকাস্ট শুরু হয়নি, কিন্তু প্রমোশন শুরু হয়ে গেছে। তো লোকজন জানে এরকম একটা সিরিয়াল জি বাংলায় আসছে। সন্তু কাকু অবভিয়াসলি স্টলওয়ার্থ অভিনেতা, সিনিয়র অ্যাক্টর, স্টার। তো সন্তু কাকু হিরোইনের বাবা, মানে ওয়েন্দ্রিলার বাবার চরিত্রটা করছিলেন। একটা সিন হচ্ছে সন্তোষপুরে খালপাড়ে শ্যুট করছি, সুশান্তদার পাড়ায়। সুশান্তদা টেক করছে, এরকম 7টা টেক হয়ে গেছে, আর আমি 7টা এনজি দিয়েছি। টাক ফাটা রোদ্দুর, খুব গরম। সন্তু কাকু অলরেডি গজগজ করছিল অনেকক্ষণ ধরে, যে ওরে সুশান্ত কাকে ধরে এনেছি সেই সব বলেছে তার আগে। ফাইনালি এই যখন 7খানা 8খানা টেক হয়ে গেছে, আর খুব গরমে দরদর করে ঘামছে সন্তু কাকু, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি কিছুটা হতে চলেছে। 8 নম্বর না 9 নম্বর টেকটা যখন আবার এনজি দিয়েছি, তখন সন্তু কাকু চেঁচিয়েছে, ওরে সুশান্ত। আর সুশান্তটা তখন আর না পেরে হাতে একটা হাওয়াই চটি নিয়ে এই খালপাড়ের পাশ দিয়ে মানে দৌড়তে শুরু করেছে, আর আমি সামনে সামনে পালানোর চেষ্টা করেছি। তো এরকম একটা হয়েছিল। বাট এর সঙ্গেও দুটো কথা বলবো। এক, আনফর্চুনেটলি সন্তু কাকু আজকে আর আমাদের মাঝে নেই, কিন্তু আমি সন্তু কাকুর সঙ্গে বহু কাজ করেছি। ফাগুনবুতে উনি ছিলেন, ইচ্ছেনদীতে উনি ছিলেন, অ্যান্ড হি ওয়াজ আ সুইট হার্ট। লোকটা যেরকম গালমন্দ করতে পারেন, যদি রাগ হয়, তেমনি ভালোবাসতে পারেন, তেমনি আগলে রাখতে পারেন। উনি কিন্তু গালাগালটাও প্রচণ্ড আন্তরিকভাবেই দেন। সেইখানে প্রথম হয়তো আমি বুঝতে পারতাম না, কিন্তু যত দিন গেছে, যত আমি ওনাকে বেশি চিনেছি, বুঝেছি, তত বুঝেছি যে উনি কতটা আন্তরিক মানুষ হিসেবে। মানে এমন কোনো দিন যায়নি যে অনেক দিন বাদে দেখা হয়েছে,
উনি আমাকে আমার ব্যাপারে, আমার বাবা মা বোন, আমার বাড়ির ছানাপোনা কারুর ব্যাপারে জিজ্ঞেস করেনি ডিটেলে, অ্যাট লেন্থ, এরকম হয়নি। তো দ্যাট ইজ হিম। আর সুশান্তদার কথা বলবো যে হ্যাঁ, এই একই সুশান্তদা হাওয়াই ছুটি হাতে ধরেও দৌড়তে পারে পেছনে, মারবে বলে হিরোকে। আবার এই একই ভদ্রলোক অন্য কেউ প্রচণ্ড, এটা একদম ইনিশিয়াল ফেজে, যে আমাদের ইউনিটেরই কোনো একজন খুব সিনিয়র মেম্বার প্রচণ্ড বুলি করেছেন, মানে কোনো একদিন আমাকে, আর আমি খুবই এফেক্টেড হয়েছিলাম তাতে। আমি খুব নতুন, আমার মনে হয়েছিল যে এত বুলি করার পর আমি হয়তো আজকে আর ফেস করতে পারবো না ক্যামেরাটা। তো এই একই লোক আমাকে বলেছিলেন যে বিক্রম, এইটা পুরোটাই তোর নিজের স্ট্রেংথ হিসেবে ইউজ কর, যে তুই নিজেকে এতটাই গ্রুম করবি, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবি বা নিজেকে এতটাই ভালো অভিনেতা তৈরি করতে পারবি একদিন, যেদিন এই মানুষটাই তোর সামনে দাঁড়িয়ে ইনসিকিউর থাকবে যে সেটা আমি যদি আমার কাজটা ঠিক করে না করতে পারি তাহলে হয়তো বিক্রম ফ্লোর ছেড়ে পালিয়ে যাবে। তো ম্যাসিভলি সাপোর্টিভ লোক সুশান্ত দা। হ্যাঁ, আর আমি ওই ভদ্রলোকের সঙ্গে আবার কাজও করেছি, যে ভদ্রলোক প্রচণ্ড বুলি করেছিলেন। আচ্ছা, আর এমন কি হয়েছে বিক্রম ফ্লোর ছেড়ে, না, বিক্রম বেরিয়ে যেতে পারে না কখনো ফ্লোর ছেড়ে? এটা আমি বিশ্বাস করি যে কোনো অভিনেতাই করা উচিত না, কারণ ফ্লোরটা আমাদের জন্য ভগবান, মানে সেখান থেকে। কিন্তু আমার মনে আছে যে ভদ্রলোকের আমার জন্য একটাও রিটেক করতে হয়নি বা রিটেক দিতে হয়নি, এবং তিনি আমাকে কোনো খারাপ কথা বলারও আর সুযোগ পাননি। তো দ্যাট ওয়াজ মাই পাওনা আর কি। আমার আরেকটা প্রশ্ন ছিল, তবে তার আগে যেহেতু বিক্রমকে পেয়েছি আরেকটা ছোট জিনিস জিজ্ঞেস করবো, যেহেতু সন্তু জেঠু আমাদের মধ্যে এখন আর নেই, ওনার কথা বললেন। তো সাত পাকে বাঁধাতে রীতা কয়রাল তোমার মায়ের, রীতা দি আমি ওটা তখনই বলবো ভাবছিলাম। হ্যাঁ, তো একটু এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো না। রীতা দি আমার প্রথম অন স্ক্রিন মা। আমি তার আগে তো অভিনয় করিনি কোনোদিন, তো অফ স্ক্রিন মানে আমার নিজের মার মাতৃত্ব আমি জানি কেমন। একজন অন্য ভদ্রমহিলা যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, যার সঙ্গে আমার সেটা পরিচয় প্রচণ্ড। তার আগে ইনফ্যাক্ট রীতাদি তার নেগেটিভ চরিত্রের জন্যই ফেমাস ছিলেন। সাত পাকে বাঁধা আমার মনে হয় তার প্রথম প্রচণ্ড পপুলার একটা পজিটিভ ক্যারেক্টার। রীতাদি অ্যাকশন আর কাটের মাঝখানে সম্পূর্ণভাবে ওই চরিত্র, তার বাইরে কিচ্ছু না। ফ্রম দ্য মোমেন্ট যখন ডিরেক্টর রোল বললো টিল দ্য মোমেন্ট ডিরেক্টর কাট বলবে, আমার কোনোদিন এক মুহূর্তের জন্য মনে হয়নি যে মানুষটা আমার মা না। দ্যাট ইজ হাউ পাওয়ারফুল শি ইজ অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে সেটা চর মারতে হলেও উনি, আমার মা অত জোরে কোনদিন চর মেরেছেন কিনা জানি না, যত জোরে উনি মেরেছেন। আর সেটা ছেলেকে ভালোবাসা, ছেলেকে আগলে রাখার সিকোয়েন্স হলেও অদ্ভুতভাবে চরিত্রে ঢুকতে পারেন। আর ওভার দ্য ইয়ার্স, মানে প্রায় আমি 1.5 বছরের ওপর সাত পাকে বাঁধা আমি করেছিলাম, তারপরে আনফর্চুনেটলি আমায় ছাড়তে হয়েছিল, বিভান করেছিল। তো ওই 1.5 বছরে there was a very strong bond that we shared. আমি আর ওয়েন্দ্রিলা দুজনেই, আমাদের রীতাদির সঙ্গে বন্ডটা ওয়াজ ভেরি স্ট্রং। তো ইটস আনফর্চুনেট রীতাদি ইজ নো মোর উইথ আস। আমারও তারপরে আর রীতাদির সঙ্গে কোনো কাজ করা হয়নি। ইট ওয়াজ এ ভেরি স্ট্রং বন্ড, ভেরি স্ট্রং বন্ড। রীতাদি খেতে বসলে আমাদের ডেকে পাঠাতেন, কিরে ওই তোরা দুজন কোথায়, এদিকে আয়, দেখ কি খাবি তোরা, এরকম একটা হতো আর কি। রীতাদি রান্না বান্না করে নিয়ে আসতো, আমরা খেতাম। আমরা আরেকটা প্রশ্ন যাব, তারপরে আমরা ইন্টারভিউর অনেকটা শেষের দিকে বিক্রম বেঁচে যাচ্ছে। আমি খুবই ইনসিকিউর হয়ে পড়েছিলাম যে আর কি প্রশ্ন আসবে। না, আমি তো কোনো চাপের প্রশ্ন করিনি। না, একদম না চাপের প্রশ্ন তো করে নাকি। হ্যাঁ, রাজ চক্রবর্তীর সিনেমাতে লিড নাকি সৃজিত মুখার্জির কোনো সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ডেট ইস্যু হলে কোনটাকে আগে জায়গা দেবে? আমার রাজদা খুব পছন্দের অভিনেতা, বিকজ আমার মনে হয় যে রাজদা একটা হিরো কী করে ক্রিয়েট করতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, যে ডিরেক্টররা খুব ভালো পারেন, তাদের মধ্যে রাজদা ইজ দ্য বেস্ট। আর আমি রাজদার সঙ্গে সত্যি জেনুইনলি কাজ করতে চাই অনেক দিন যাবৎ। এখন স্পেশালি রাজদা যেরকমভাবে কাজ করছেন, খুব সাবজেক্ট ড্রিভেন, পরিণীতা হোক বা ধর্মযুদ্ধের আমি ট্রেলার যেটা দেখেছি সেটা হোক, হিজ ক্রিয়েটিং রক্ত মাংসের চরিত্র যারা সিনেমার লিড, সেটা যেমন সত্যি, এটাও সত্যি যে সৃজিতদার থেকে বড় বক্স অফিসে কনসিস্টেন্ট ডিরেক্টর, কনসিস্টেন্সি দেখাতে পারবেন ডিরেক্টর আমাদের শহরে আদৌ কজন আছে আমরা জানি না, খুব কম হাতে গোনা আছেন। অ্যান্ড সৃজিতদারও এই ব্যাপারটা আছে যে উনি এক একটা চরিত্রকে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলতে পারেন। সেটা আমরা অনির্বাণের ক্যারিয়ার থ্রু দিয়ে দেখেছি, যেখানে অনির্বাণ নানান ক্ষেত্রে হয়তো ছোট ছোট চরিত্র করেছে, বাট যিশুদাকেও আমরা দেখেছি, যেখানে বুম্বাতা তো অবভিয়াসলি হ্যাজ বিন প্লেইং দ্য সৃজিতদার ছবিগুলো তো অন্যভাবে দেখেছি। তুমি যেহেতু বললে গুরুত্বপূর্ণ চরিত্র, আর রাজদার ছবিতে লিডিং রোল, সেই ডিফারেন্সটার কথা বলছি যে সৃজিতদার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে ছোট চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাকে কীভাবে ইউজ করতে পেরেছে। তো আমার মনে হয় যদি আমার দুটোর মধ্যে চুজ করতে হয়, তাহলে ওই দুটো স্ক্রিপ্ট আর ওই দুটো চরিত্রের উপর বেস করে আমি চুজ করবো। এত বুদ্ধি না ছেলেটার, মানে পারি না আর এই বুদ্ধিমানটাকে নিয়ে।
আচ্ছা, এটা যদি কমপ্লিমেন্ট হিসেবে নিতে হয় হ্যাঁ তাহলে হ্যাঁ নিলাম। কমপ্লিমেন্ট হ্যাঁ। হিসেবে ডায়েরি বন্ধ করছি, তবে সবাই জানে, আমি আরেকবার ইনফরমেশনটা দিই, বিক্রম খুব ভালো গান গায়। Thank you. আমি বিক্রম খুব ভালো গান ও গায়। খুব ভালো করে জানে যে আমি একটা থ্রোট ইনফেকশনে বাড়িতে বসেছিলাম প্রায় 2 সপ্তাহ। বিক্রমের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল, আমি যে রেডিও আমি গান স্টেশনে গাইছিলাম। কাজ করতাম সেখানে, এবং সেখানেও ও একটা গান গেয়েছিল, মনে আছে? আমি তো পুরো বিক্রমের পিছনে বেতালের মতো পড়ে গেছিলাম ডেটের জন্য। হ্যাঁ। 2016 থেকে এভাবে ডেটের জন্য। ইচ্ছে নদীর সময়, রাইট? ইচ্ছে ফার্স্ট নদীর ইন্টারভিউটা, সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ছিল তোমার সেলিব্রিটি আরজে। প্রথমটা, রাইট, ওটার একটা ছবি আমার কাছে বাড়িতে আছে, আমার খুব পছন্দের ছবি। সেটা আমি গেছিলাম তো বাঁধিয়ে আনতে ছবিটা। রাইট, ওই ছবিটা তোরাই, ইনফ্যাক্ট দ্যাট হ্যাপেন্স টু বি ওয়ান অফ মাই ফেভারিট ফটোগ্রাফস অফ মাই সেলফ। আর ওটা আমার বেডরুমে রাখা আছে, মানে খুব কম আমার নিজের ছবি বেডরুমে আমি রাখি। তোমার খোঁজেরও শুটিং চলছে। খোঁজের শুটিং এবং চলছিল, আমি হ্যাঁ। রীতিমতো ইরিটেট করছিলাম ওকে ফোন করে করে যে আমার একটা লাগবে, ডেট একটা লাগবে, তখন আমি কিছু চিনতামও না। হ্যাঁ, এরকম মানে প্রত্যেকবার ওকে ডেট চাইতে হয়, আমার দিতে সময় লাগে, এটাও আবার বুঝিয়ে দিল আমাকে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একটা গান শুনতে চাই। তোমাকে ভালোবেসে তো এখন সবাই তোমার গলায় শুনতে চায়। তোমাকে ভালোবেসে সবাই আমার গলায় শুনতে চায়। চাই, সেটা তো শুনছে সবাই। বাট তুমি শোনো, তুমি অন্য কোনো গান। আচ্ছা ঠিক আছে, একটা টুইস্ট আনছি আমি, সেটা হচ্ছে Twist? বিক্রমের গলায় সবাই এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবে। কি বুঝছি না আমার। টুইস্টের সেটা হ্যাঁ, আমরা কেউ শোনেনি, শুনেছি অফকোর্স, হ্যাঁ। শুনেছি ইন্টারভিউ। আমারই একটি সিনেমাতে ইউজ করা একটি রবীন্দ্রসঙ্গীত, কেন মেঘ আসে, ওটা বহুবার শুনেছি ইনফ্যাক্ট ওটা লোকে। শুনেছে, বাট ইন্টারভিউ দিতে দিতে ওই গানটা তুমি গাইছো, মানে অন্য কোনো গান গাইছো এবং শুনেছে? না, কিন্তু আর কোন গান আমি গাইবো সেটাও আমি জানি না। আমি তোমার সব সিরিয়ালে তো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত। আমার সিরিয়ালগুলোতে ব্যাকগ্রাউন্ডে আর ইনফ্যাক্ট ও গান প্রচুর, গাইতে জানে সব সিরিয়ালে, সে ওর ডাক্তার হ্যাঁ, হোক, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, গান অদ্ভুত। ওর সাথে যায়। আমি যে সিরিজটাও করলাম লাস্ট, ওটাতেও আমি গান গাইছি। আমি তার আগে যে সিনেমাটাও লাস্ট শুট করেছিলাম, মেঘনাথ বধ রহস্য, তাতেও আমি মিউজিশিয়ান ছিলাম, বেস গিটার বাজাতে, আমার ব্যাক ভোকালস দিতাম। এবার বোধহয় আমাকে নিজেই ডিসাইড করতে হবে যে আমি কিছুদিন গায়ক বা মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করবো না। করবো না। না, সেটা খুব repetitive হয়ে গেছে। simultaneously তুমি ডাক্তারের চরিত্র পরপর করেছো, আমি তখন বলতে পারি না একটু অপারেট করে দেখাও, কিন্তু ভাগ্যিস বলিস না বল, কিন্তু মানে এটা যদি গান বলতি গেয়ে- তাহলে আমি কি করতাম, মানে এটা অদ্ভুত দাবি না মানুষের। তুমি সিঙ্গারের চরিত্র অভিনয় করো, তাই একটু গান গিয়ে দেখাও। তুমি সেরকম তুমি পুলিশের চরিত্র ডাক্তারকে অভিনয় করো, তো আমি অ্যারেস্ট করে নাও, arrest এটা করে কি দাও, হতে ওরকম পারে? একটা। হ্যাঁ, তো তুমি একটা গান গাই। বাট আমার খুব পছন্দের কিছু গান আছে যেগুলো ইচ্ছে নদীর সময় এবং তারপরে ফাগুন বউয়ের সময় ইউজ হয়েছে। হ্যাঁ। কিশোরদার প্রচুর গান, আচ্ছা সেটাই গাও। সেটা তাই একটা গানের। শুনি। আর আমার মনে হয় যে এই গানটা এখনকার সিনারিওতে ইজ ভেরি রেলিভেন্ট, Okay. আমার, তোর, সবার জন্য, যেখানে আমরা হয়তো আমাদের কাছের মানুষগুলোকে এটাই বলতে চাই। Styling partner, Eye Catchers, Hair and Beauty Salon. जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। থ্যাংক ইউ নিজের জন্য তোমাকে নিজের গান রাখো। গাইতে না বললে তো আমার মানে দর্শকরা আমাকে ছাড়তো না, বলতো কি করেছো, শুধু উল্টো পাল্টা কথা আর research? আর কিছু দাবি তোর জীবনে? আর আমার আর কোনো একটা দাবি আছে, নাচতে হবে এইসব কিছু না? সেটা আমি নেক্সট সিজনে বলতে পারি, তবে একটা দাবি, সেটা হচ্ছে যে কেমন লাগলো সেলেকশন উইথ রাইতে এসে? আমি খুব কি খুব একটু ভালো। হ্যাঁ, মানে আমার মনে হয় দুটো জিনিস বলবো আমি। রাইয়ের একদম ইনিশিয়াল এপিসোড দুখানা দেখেছিলাম, একটা ছিল ওয়েন্ড্রিলার সঙ্গে আর একটা ছিল শনে। সিজন 2 না সিজন 1? সিজন 2। সিজন আচ্ছা। 1 এ ছিল কোনি দি, সুদীপা দি। ওকে ওকে। তো একটা ছিল ওয়েন্ড্রিলার সঙ্গে আর একটা ছিল শনের সঙ্গে। ওই দুটোই আমার আনফর্চুনেটলি দেখা হয়েছে, বাকিগুলো দেখা হয়নি। বাট আমার তাতেও মনে হয়, যদি ওটা সিজন 2 মানে বেশি দিন আগেকার কথা না, ইউ হ্যাভ বিকাম মাচ মোর ম্যাচিওরড অ্যান্ড মাচ মোর কনফিডেন্ট অ্যাজ আ হোস্ট। মানে এখন তো তোকে কথায় কেউ হারাতেই পারবে না। আগে তাও আমি যদি ইনিশিয়ালি আসতাম তাহলে হয়তো বেটার হতো আমার রেডিও জন্য। গানের সময় এলে খুব ভালো হতো। হ্যাঁ, মানে তাহলে আমার জন্য ভালো হতো। ও এতই প্যাচওয়া কোয়েশ্চেন, এত ঘোর প্যাচ ওর মধ্যে থাকতো না, এরকম ছিল না ও আগে, সরল সহজ ছিলাম। ছিল। এখন কেমন একটা হয়ে যাচ্ছে। দাদার থেকেও জটিল আমি। হ্যাঁ, বাট দেন ইয়েস, ইটস এ হিউজ কমপ্লিমেন্ট যে আই থিঙ্ক ইউ হ্যাভ বিকাম এক্সট্রিমলি ম্যাচিওরড, এক্সট্রিমলি কনফিডেন্ট অ্যাজ আ হোস্ট। আর আমার খুব মনে হচ্ছে এরকম যে আগামী দিনে আমি রাইকে প্রচণ্ডভাবে এই শহরের
খুবই খ্যাতনামা একজন সেলিব্রিটি হোস্ট হিসেবে দেখতে চলেছি বলে আমার মনে হচ্ছে। ইটস মাই গট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ। মানে ইটস অলরেডি ট্রু, রাই প্রচন্ড খ্যাতনামা, বাট আরো অনেক বেশি হয়। তো এরপরের থেকে যেরকম হয় আর কি, যে মানে ফোন করলেই ধরছে বম্বের কোনো একজন সেলিব্রিটি কলকাতায় কিছু একটা প্রমোশন করতে চায়, রাইকে ফোন করলো শাহরুখ খান, মানে শাহরুখ খান নিজে না করলো, তাহলে তো আমি ওখানে মরে গেছি। সেটা না, এবার চান্স পেয়েছে তো এবার একটু শুরু করবে। তবে আমি যেটা বলতে চাই যে তোমাকে এত কষ্ট করে ডেটটা আমি জোগাড় করেছি, কারণ আমি জানি তুমি খুব ব্যস্ত, তাই তোমাকে খালি হাতে আমি যেতে দিতে পারি না। লজ্জায় আমি সানগ্লাসটা খুলে ফেললাম ফাইনালি। তোমার সামনে একটু মন দিয়ে দিয়ে আমাদের যারা সাহায্য করছে সেলেব শট এগিয়ে নিয়ে যেতে, তাদের নাম বলতে হবে। আমাকে বলতে হবে না, আমি বলবো। আচ্ছা, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আমাদের। আচ্ছা, তার সাথে সাথে রয়েছে আই ক্যাচার হেয়ার এন্ড বিউটি সালন। আই ক্যাচার হেয়ার এন্ড বিউটি সালন আমরা তোমাকে, তুমি বলছো? আমি বলে দিচ্ছি। আচ্ছা, বাহ। আর আমরা রয়েছে ক্যাপ্টেন্স ডে কে। আমরা রয়েছি ক্যাপ্টেন্স ডে কে, তারা আমায় খুব ভালো খাবার খাইয়েছে। আর আরো মিষ্টি মিষ্টি খাবার তোমাকে দেবে হচ্ছে মিও আমর। মিও আমরে, বাহ, অসাধারণ। দেখেছেন আমি কত বড় মাপের একজন জানি, গেস্টকে দিয়ে নামগুলো বলিয়ে দিচ্ছি। কোথায় পাবে আমাকে? এগুলো বলতে আমায় বাধ্য করেছে, রাই বলেছে নালে আমি ইন্টারভিউ এমন এমন প্রশ্ন করব যে তুমি প্রবলেমে পড়ে যাবে, তার থেকে এগুলো করে দাও আমার জন্য। আমিও করে দিয়েছি। আমি একটুখানি গিফটস গুলো তোমার হাতে তুলে দিই। ক্যাচার থেকে তোমাকে এই ভাউচারটা দিয়েছে, গিফট ভাউচার। অসাধারণ। মানে এইগুলোর জন্য আমি গিয়ে আই ক্যাচেসে তোমার নাম রেজিস্টার আমি করিয়ে দিয়েছি। হেয়ার কাট করাতে পারবেন, অল ব্রিলিয়ান্ট। যাবে আর বলবো অসাধারণ। এটা তোমার জন্য। আমি গিয়ে বলবো রাই আমাকে পাঠিয়েছে আপনাদের এখানে হেয়ার কাট করাতে, প্লিজ হেয়ার কাট করে দিন। কুল কুল। আর তার সাথে এটা তোমার একার জন্য না, আন্টি, বোন, সবাইকে এটা তুমি দেবে। ওকে, আচ্ছা, মিও আমরের তরফ থেকে প্রচুর থ্যাংক ইউ সো মাচ। মিও আমরে আমাকে অনেক খাবার দিয়েছে, যেগুলো আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে খাবো। দেবে, নইলে আমি ক্রস চেক করবো আন্টির সাথে যে রাস্তায় যেতে যেতে কোনো প্রেয়সীকে যদি দাঁড় করিয়ে দিয়ে দাও। না না, আমি বাড়ি নিয়ে গিয়ে বাবা, মা, আমি, বোন, পারলে আদরকেও খাওয়াবো, আমরা সবাই মিলে খাবো। ভিডিও কল করে আবার প্রুফ করবো। মানে মানুষ কত বিশ্বাস করে আমাকে, ভাবতেই পারছি না আমি। হ্যাঁ না, তবে আজকের মতো বিক্রমের সাথে সেলেব শট উইথ রাইয়ের আড্ডা এখানেই শেষ হলো। আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন কেমন। থ্যাংক ইউ। প্লিজ রাইয়ের সেলেব আড্ডা দেখতে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকলে আমাদের ক্ষমা করে দিন, আর খুব ভালো থাকুন। থ্যাংক ইউ। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744।